আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ১। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতর রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসেবের বাইরে এই লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়ে একটা ক্ষতের নাম। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কী চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওই চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনের লিস্টেড হয়, তারা আর কখনো আলোর মুখই দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাগুলো চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে, তখন সড়ক আপনাতেই ফাঁক হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল খাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কী বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশার মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়েই এক অতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানেই ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামা পড়ে যায় কেসটি। এই প্রথমবার নয়, যখনই এভাবে কেস ধামাচাপা পড়ল, তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো, তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে।
প্রতি রাতে তামিম সরকার ও তার দলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব, আর সাথে খোলা জিভ ভর্তি ছেলে নিয়ে গেছে আশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেনে যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে, আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ চুলগুলোকে উঠতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী, আর তাকে চোখের নজরে বন্দি করেছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেই নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই, এভাবে মাহির 3-4 বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কনখালে হাত ভাইঙ্গা ভিতরে হান্দায়া দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না? একটুর জন্য চলে গেল। ক্যাটা চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ, আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাস খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজের দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময়ে এখানেই দেখতে পারবে, তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুফার উদ্দেশ্য করে বলে, সিগ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা, মাঝের সারিতে বসে থাকা মেয়েটি, স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ মেরে সুফার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু ভয় কাজ করে। করারই কথা, তামিমকে ভয় পায় না এমন মানুষ আশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানা খোঁজা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কী এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে।
তামিমকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা শুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ শুভার হাত ধরাতেই ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তামিম ভিড়ের মধ্য দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর শুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে শুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও শুভার দিকে তাকায়। আজকের পর থেকেই ওর আশপাশে যদি কোনো ছেলেকে দেখেছে, সে যেন নিজ দায়িত্বে নিজের কাঁধের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে শুভার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কীভাবে পড়লো। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে শুভার দিকে তাকায়। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে শুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ে প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে শুভার দিকে। শুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশে হাজারো চাহনি তাকে করে করে খাচ্ছে। ভেতর ভেতর আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজেই তৈরি করে, সেই কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে শুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। শুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাচ্চাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের ভিডিও প্রোগ্রামের রেকর্ডিং। তামিম এবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তার 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকেই মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়। চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোনো মরণ খেলার ইঙ্গিত পাচ্ছে রে। খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মোহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালো মানিক একটু ভাব নিয়ে বলে, ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ ঘুরে শান্তি পাবে না, দিন শেষে দেখবেন নিজেই সে ফাঁদে পড়ে আছে। কালো মানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁটটা মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা, ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমন তো নয়। খুবই চাপা স্বভাবের একটি মেয়ে শুভা। শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মাইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শুভা। শুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথেই ঘনিষ্ঠতা নেই শুভার, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি। তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে, কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে অন্য চিন্তা।
সুভা রাতভর বিছানায় ছটফট করে। বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। সে ইজ মাই লেডি। ওর আশেপাশে যেন কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজের দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি জমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলের বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। সুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। যদি কেউ দেখে ফেলে সেই ভয়। ভাবি সাহেব, উঠেন না কালা। সুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফেলাই আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে তার পিছনেই লাগলো। সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের। সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে থাকে। সরকার বাড়ি। আশিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামে চিনে বেশি। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়িটির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে একচিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যাঁচ ভেসে যায় সেখানে নজর। আব্বাজান, আমি MP তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা সহজ না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, কারে উঠাইতে হইব? নাম কনখালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উঠানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠলে গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোজ ঝলমলে দুপুরে কলেজ চত্বরে কাঁপিয়ে কালো জিপ এসে থামবে। আশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারিদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় 2য় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর B সেকশনে। তখন সুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণ সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবের
নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিং ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয় তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সেই কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়া গলায় বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে, তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবে। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক, বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল, তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার। আমার কি দোষ স্যার? আমি জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। সুভা নিঃশব্দে বেরিয়ে কী বা বলবে সে, তার বলার মতো ভাষা নেই। রাত 9টা, শিকদার বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খুলে না, সুভা নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতর একটি ছোট্ট সাদা কাফনের কাপড় আর একটি ছোট্ট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তো কে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কিরে, কথা বল। সুভা আধভাঙা গলায় জবাব দেয়, না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে খারাপ কেউ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কীভাবে যে বয়সের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয় থাকে, আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কীভাবে বলবে? কি বলবি, জলদি বল। ভাই, আসলে আমরা হগলে জানবার পাশে খবরটা। কিসের খবর ভাই? মেয়েদের মতো হেলে না করে বল। ভাই, ভাবি সাপড়ে কলেজ থেকে বাইর করে দিছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব ভাই, যেই কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোম মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুভাষ শিক্ষকদের আনতে, আর তামিম চল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলেজা কার সে আজ দেখবে। তামিমের চোখের রং রাগের অন্তিম বর্ণ ধারণ করে।
কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আর যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি, প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়, সবার চোখে কালো কাপড় হাতে বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলে না তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দেবো, সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল, খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশ আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু। সকালের চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়, ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা নাস্তা করে জামা, জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনোরকম নাস্তা করে, খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনোরকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়, ছোট্ট একটা মেসেজ আছে তাতে, বিকাল 5টায় দেখা হচ্ছে পড়ে। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা, তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকেদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনে আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাটা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আরশিনগরের বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি, নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে।
আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীরে তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গোঙানোর আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদা রশিদ নিজের গলা কাটা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোঙড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথাটা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয় থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্তর্মহলে। আয়ুব, জি কর্তা, গ্লাসগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আগে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজার লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় আটশার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ের গাথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা চালার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথে দিয়ে নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে? আর সুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কীভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আশিনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে আর কীভাবেই বা তার মুখোমুখি হবে। সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথেই বেলকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কীভাবে তার মাকে বলে বের হবে এটা খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল মা? সুভা, জি মা, তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়।
ভাবি সাহেব, এত লেট কেলা? ভাইয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কইলাম। শুভা কোনো কথা বলে না, এদিক ওদিক ভালো মতো দেখে তাড়াতাড়ি উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, শুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে। শুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। শুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভাকে একজন পথ দেখে তার সাথে যাওয়ার জন্য বলে। শুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবিসা পাইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সবাই শুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে তাকায় শুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছে শুভাকে। শুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে যায়, ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে শুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম শুভার খুব কাছে এসে দাঁড়ায়। শুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। শুভা তামিমের থেকে বেশ খাট হওয়ায় তামিম একটু ঝুঁকে শুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে শুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? শুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি ভালো মানুষ না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে শুভাকে নিয়ে যায়। শুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেটে টানতে টানতে রঙ্গমঞ্চ খানের দিকে যায়। সারা রাস্তা শুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুম খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। শুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো। শুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে শুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো শুভা বুঝে গেছিল। তামিম অবশ্য ভয়াবহতার কথা শুভা এর আগেই শুনেছিল। যাকে সবাই ভয় পায় সেই পড়ল শুভার গলায়। শুভা নিজের নিয়তের কথা ভাবে খুবই ভেঙে পড়ে। শুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে শুভার কান্না আরও বেড়ে যায়। এভাবে দুইবার কল না ধরে না শুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে শুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর শুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্র শুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টুনাইট মানে তামিম রাতে আসবে।